হলদিরামস একটি ছোট পারিবারিক ব্যবসার অসাধারণ সাফল্যের গল্প, যা ভারত এবং আন্তর্জাতিকভাবে সবচেয়ে সুপরিচিত এবং সফল স্ন্যাক্স এবং মিষ্টি ব্র্যান্ডগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছিল। মরুভূমির কেন্দ্রস্থলে রাজস্থানের ঐতিহাসিক শহর বিকানেরে একটি ধুলোময় রাস্তার মোড়ে ছোট দোকান ছিল। এটি কেবল কোনো দোকান ছিল না, এটি এমন একটি জায়গা যেখানে ঐতিহ্য এবং স্বাদের সংঘর্ষ হয়েছিল। এটি একটি ছোট পারিবারিক ব্যবসার গল্প যা একদিন বিশ্বজয় করবে। 1937 সালে একজন যুবক যার নাম গঙ্গা ভীষণ আগরওয়াল, তার একটা স্বপ্ন ছিল তার পরিবারের ঐতিহ্যবাহী রেসিপির অপ্রতিরোধ্য স্বাদ বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার স্বপ্ন। তিনি একটি ছোট নাস্তার দোকান খুলেছিলেন যেখানে ভুজিয়া, মিষ্টি এবং অন্যান্য সুস্বাদু খাবার বিক্রি হতো। এটি একটি শান্ত শহরে একটি বিনয়ী শুরু ছিল, কিন্তু মহত্বের বীজ রোপিত হয়েছিল। বছরের পর বছর ধরে এটি কেবল একটি স্থানীয় দোকান ছিল, কিন্তু শিবকুমার এবং তার পরিবার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। কিভাবে তাদের ছোট শহর থেকে মুক্তি পেয়ে বিশাল ক্ষুধার্ত পৃথিবীতে পৌঁছবেন। তারা জানতো তাদের কাছে বিশেষ কিছু আছে, খাঁটি কিছু, কিন্তু টিকে থাকার জন্য তাদের কেবল দুর্দান্ত রুচির চেয়েও বেশি কিছুর প্রয়োজন ছিল। তাদের নতুনত্বের প্রয়োজন ছিল। 12 বছর বয়সে গঙ্গা ভীষণ আগরওয়াল তার খালার কাছ থেকে রেসিপিটি শিখেছিলেন, যিনি বিকানেরি ভুজিয়া নামে পরিচিত বর্তমান খাবারের একটি ঘন এবং নরম নমুনা তৈরি করতেন। গঙ্গা ভীষণ যখন বিকানেরের ভুজিয়া বাজারে তার পারিবারিক খাবারের দোকানে যোগদান করেন, তখন তিনি তার খালার কৌশলটি ব্যবহার করেন। গঙ্গা ভীষণ আগরওয়াল মটকি যোগ ধরে ভুজিয়া পুনরায় আবিষ্কার করেন, বেসনের বদলে ডাল বানিয়ে ভুজিয়া সেও, যা এক ধরনের মুসুর ডাল, আর এটি ভুজিয়াকে অত্যন্ত সুস্বাদু করে তোলে। রাতারাতি এটিকে একটি সুস্বাদু খাবারে পরিণত করে। তার মূল লক্ষ্য ছিল সূক্ষ্ম, মুচমুচে এবং কম চর্বিযুক্ত ভুজিয়া তৈরি করা, যাতে এটি গ্রাহকদের ভুজিয়া খাওয়ার অভিজ্ঞতা আরও উন্নত করে এবং একই সাথে গ্রাহকদের বিকানেরে বিক্রি হওয়া প্রচলিত ভুজিয়ার থেকে আলাদা কিছু অনুভব করাতে পারে। তিনি জানতেন কিভাবে তার নতুন পণ্যটি স্মার্টভাবে ব্র্যান্ড করতে হয়, তাই তিনি এর নামকরণ করেন ডুঙ্গার। বিকানিরের জনপ্রিয় মহারাজা ডুঙ্গার সিং এর পরে সেভ। ডুঙ্গার নামটির সাথে মহারাজের কোনো সম্পর্ক ছিল না, তবুও এটি হলদিরামের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতো কাজ করেছিল। ভুজিয়া ফলে পণ্যটির অনুভূত মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ লোকেরা অন্যের ভুজিয়ার চেয়ে অতিরিক্ত অর্থ দিতে আপত্তি করে না। সেভ, কারণ তারা প্রিমিয়াম পণ্য কিনছে। আর হলদিরামের ডাঙ্গার সেভের চাহিদা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আকাশ ছোঁয়া হয়ে যায়। এটি ছিল অবিশ্বাস্য হলদিরামের গল্পের প্রতিষ্ঠাতার স্তম্ভ। অনেক পুনরাবৃত্তির পর হলদিরাম ভুজিয়ার রেসিপিতে 3টি উল্লেখযোগ্য পরিবর্তন আনেন, যা তার পরিবারের ভাগ্য চিরতরে বদলে দেয়। এই পরিবর্তনগুলি হলদিরামকে কেবল প্রতিযোগিতা থেকে আলাদা করেই রাখেনি, বরং একটি সফল ব্যবসার ভিত্তিও তৈরি করেছিল। 1980-র দশকে তারা একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিল। তারা তাদের পণ্যগুলিকে প্যাকেজ করবে, ভারতের মেগাসিটির ব্যস্ত রাস্তায় নিয়ে আসবে। সম্প্রসারণকে ত্বরান্বিত করার জন্য কোম্পানির প্রথম উৎপাদন কেন্দ্রটি কলকাতায় শুরু হয়েছিল। 1970 সালে জয়পুরে একটি বৃহত্তর উৎপাদন কারখানা স্থাপিত হয়। 1990-এর দশকের গোড়ার দিকে নয়াদিল্লিতে আরেকটি উৎপাদন কারখানা স্থাপিত হয়। 2003 সালে কোম্পানিটি ভোক্তাদের কাছে বাজারজাত করার জন্য সুবিধাজনক খাবার তৈরির প্রক্রিয়া শুরু করে। 2014 সালে ট্রাস্ট রিসার্চ অ্যাডভাইজারি দ্বারা পরিচালিত ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলির মধ্যে হলদিরামস 55তম স্থানে ছিল। 2017 সালে কোম্পানিটি দেশের বৃহত্তম স্ন্যাক কোম্পানি হিসেবে মনোনীত হয়। 2022 সালে ঘোষণা করা হয়েছিল যে দিল্লি ভিত্তিক হলদিরাম স্ন্যাক এবং নাগপুর ভিত্তিক হলদিরাম ফুডস ইন্টারন্যাশনালের প্যাকেজ স্ন্যাক্স ব্যবসাগুলি প্রথমে ভেঙে দেওয়া হবে এবং তারপরে হলদিরাম স্ন্যাক্স ফুড নামে একটি সত্তায় একীভূত করা হবে। দিল্লি ভিত্তিক ভাই মনোহর এবং মধুসূদন আগরওয়াল একীভূত সত্তার 56% শেয়ার পেয়েছেন এবং নাগপুর ভিত্তিক শিবকিষণ আগরওয়াল বাকি 44% পেয়েছেন। দ্বিতীয় স্তম্ভ 1960-এর দশকের শেষের দিকে হলদিরামের প্রবৃদ্ধির নেতৃত্ব দেন মিস্টার শিবকিষণ আগরওয়াল এবং তিনি আগরওয়াল পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য। এই সময় পর্যন্ত পরিবারটি বিকানের, কলকাতা এবং নাগপুরে পৃথক ব্যবসায় বিভক্ত হয়ে পড়েছিল। যখন বিকানের এবং কলকাতা খুব ভালো ব্যবসা করছিল, তখন শিবকিষণ নাগপুরে ভুজিয়া বিক্রি করতে হিমশিম খাচ্ছিলেন,
কারণ মহারাষ্ট্রে সাধারণভাবে খাবারের চাহিদা খুব বেশি ছিল না। তাই তিনি এক ধাপ পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মহারাষ্ট্রীয়দের খাদ্যাভ্যাস সম্পর্কে বাজার গবেষণা করার জন্য মাঠে নেমে পড়েন। এবং তখনই নাগপুরের সবচেয়ে জনপ্রিয় দোকানগুলিতে অসংখ্যবার পরিদর্শন করার পর শিবকিষণ বাজারে তিনটি প্রধান সুযোগ চিহ্নিত করেন। তিনি প্রথম যে জিনিসটি বুঝতে পেরেছিলেন তা হল যে মহারাষ্ট্রীয়রা খুব কম সুস্বাদু খাবারের সংস্পর্শে আসেনি এবং এটি তাকে বাজারে প্রথম স্থান অর্জনের জন্য প্রচুর সুযোগ এনে দেয়। তবে একই সাথে অন্য যে কোনো প্রথম স্থান অর্জনকারীর মতো মানুষের আস্থা বা দ্বিধা বাজার প্রবেশের ক্ষেত্রে প্রধান বাধা ছিল। দ্বিতীয় পার্থক্যটি চিহ্নিত করা হয়েছিল মিষ্টির বাজারে এবং তিনি উল্লেখ করেছিলেন যে মহারাষ্ট্রের বেশিরভাগ জনপ্রিয় দোকানগুলিতে কেবল বালুশাহী, প্যাড়া, মহীশূর পাক এবং লাড্ডু বিক্রি হতো। তখনই তিনি বুঝতে পারলেন যে মহারাষ্ট্রীয়দের অবশ্যই মিষ্টির প্রতি আগ্রহ আছে এবং তারা আরও কাজে লাগানো যেতে পারে। এবং তৃতীয়ত শিবকিষণ বুঝতে পারলেন যে মহারাষ্ট্রে মিষ্টির বৈচিত্র্য খুব কম হওয়ায় অন্যান্য অঞ্চলের শত শত সুস্বাদু মিষ্টির জন্য প্রচুর সুযোগ রয়েছে যা বাজারের অনুপ্রবেশে কাজে লাগতে পারে। আর ভাবুন তো কি, তিনি দুধ, চিনি, শুকনো ব্যবহার করে তার প্রিয় মিষ্টি তৈরি শুরু করেছিলেন। 1975 সালে হলদিরাম দিল্লির পাশাপাশি নাগপুরেও উৎপাদন কারখানা স্থাপন করে। কোম্পানিটি তিনটি পৃথক ক্ষেত্রে বিভক্ত হয়ে পড়ে। উত্তর অঞ্চলে দিল্লি ভিত্তিক হলদিরাম স্ন্যাক্স এবং এথনিক ফুডস, পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে নাগপুর ভিত্তিক হলদিরাম ফুডস ইন্টারন্যাশনাল এবং অনেক ছোট কলকাতা ভিত্তিক হলদিরাম, পূর্বাঞ্চলে ভুজিয়াওয়ালা। দিল্লির ব্যবসা এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। হলদিরামের ব্যবসা ভারতের আরো অনেক শহরে এবং বিদেশেও বিস্তৃত। আজ কোম্পানির পণ্য রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র সহ 80টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। হলদিরামের বিপণন কৌশল, মার্কেটিং মিক্স ফ্রেমওয়ার্ক 4Ps, পণ্য, মূল্য, স্থান, প্রচার এবং হলদিরাম মিশ্রণের উপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি, প্রচার পরিকল্পনা এবং ব্যবসায়িক কৌশলের মতো বেশ কয়েকটি বিপণন কৌশল ব্র্যান্ডটিকে বাজারে সফল হতে এবং তার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহায়তা করে। হলদিরামসের প্রবৃদ্ধির তৃতীয় স্তম্ভ ছিল প্যাকেজিং এবং কৌশলগত অবস্থান পছন্দের ক্ষেত্রে উদ্ভাবনী পরিবর্তন। এই রূপান্তরটি আগরওয়াল পরিবারের তৃতীয় প্রজন্মের আরেক সদস্য মনোহর লাল আগরওয়ালের নেতৃত্বে পরিচালিত হয়েছিল। এই পরিবর্তনগুলি বাস্তবায়নের ফলে ব্র্যান্ড রিকল ভ্যালুর ধারণার কারণে হলদিরামের সূচকীয় বৃদ্ধি ঘটে। মনোহর লাল আগরওয়াল ব্র্যান্ডের দৃশ্যমানতা এবং স্মরণশক্তির শক্তি বুঝতেন। জোম্যাটো ব্র্যান্ডের খাদ্য সরবরাহকারী কর্মীদের বিশাল উপস্থিতি কিভাবে আস্থা তৈরি করে, অথবা একটি নির্দিষ্ট বইয়ের প্রচ্ছদ ঘন ঘন দেখা আপনাকে সেই বইটি পড়তে উৎসাহিত করতে পারে, ঠিক তেমনি হলদিরাম তার ব্র্যান্ডকে শক্তিশালী করার জন্য প্যাকেজিংকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। প্যাকেজিংয়ে ব্র্যান্ডের নাম এবং লোগো রেখে গ্রাহকরা ব্র্যান্ডের সাথে পরিচিত হয়ে ওঠেন, যার ফলে আস্থা এবং স্বীকৃতি বৃদ্ধি পায়। 1980-র দশকে বাজারে প্যাকেজিংকে গুরুত্বের সাথে নেওয়া হতো না। মনোহর লাল আগরওয়াল হলদিরামের প্যাকেজিংকে ছোট বিলবোর্ডে রূপান্তরিত করে এর সুবিধা গ্রহণ করেছিলেন, যা ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করেছিল। হলদিরাম দ্বারা পাঠানো প্রতিটি প্যাকেজে কেবল একটি পণ্যই ছিল না, বরং একটি ক্ষুদ্র বিজ্ঞাপন হিসেবেও কাজ করেছিল, যা ব্র্যান্ডের পরিচয়কে শক্তিশালী করেছিল। প্যাকেজিংয়ের পাশাপাশি মনোহর লাল কৌশলগতভাবে হলদিরাম স্টোরগুলিকে ঘন বসতিপূর্ণ এলাকায়, যেমন রেলওয়ে স্টেশনগুলিতে স্থাপন করেছিলেন। স্থানের এই পছন্দ বিক্রয়কে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল, বিপুল সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করেছিল এবং হলদিরামের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় অবদান রেখেছিল। হলদিরাম কখনোই আক্রমণাত্মক বিপণন কৌশল অনুসরণ করেনি, বরং শক্তিশালী পয়েন্ট অফ সেল প্রচারণার মাধ্যমে পণ্যগুলিকে নিজেদের পক্ষে কথা বলতে দিয়েছে। তারা বিশাল অনুগত গ্রাহক বেস এবং মুখের মুখে প্রচারণা থেকেও উপকৃত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক প্রতিযোগিতা বৃদ্ধির কারণে হলদিরাম এখন শহর ও আন্তর্জাতিক গ্রাহকদের লক্ষ্য করে 30 সেকেন্ডের ছোট ইউটিউব বিজ্ঞাপন নিয়ে এসেছে। এটি রঙিন হোর্ডিং এবং পোস্টার ব্যবহার করে শহর স্তরের প্রচারণাও করে। 2015 সালে হলদিরামস একটি বলিউড সিনেমা প্রেম রতন ধন পায়োর সাথে চুক্তিবদ্ধ হয় এবং প্রচারের জন্য একটি প্রতিযোগিতা শুরু করে। সিনেমার চরিত্রগুলির ছবি সহ নতুন প্যাকগুলিও চালু করা হয়েছিল এবং এই প্রচারণার আওতায় সারা ভারতে হলদিরামের খাবারের 1.5 কোটিরও বেশি প্যাকেট বিতরণ করা হয়েছিল। হলদিরাম ক্রয়ের বিজ্ঞাপনের উপর বেশি মনোযোগ দেয় এবং মলে তার পণ্যগুলির জন্য বিশেষ মার্ক ব্যবহার করে। হলদিরামের পণ্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল প্যাকেজিং।
হালদিরামস বছরের পর বছর ধরে বেশ কয়েকটি বিতর্কের সম্মুখীন হয়েছে। বিষাক্ত এবং ভেজালযুক্ত পদার্থের সম্ভাব্য দূষণের উদ্বেগের কারণে 2015 সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন হালদিরামের বেশ কয়েকটি পণ্য তাক থেকে সরিয়ে দেয়। পরে কোম্পানিটি এই অভিযোগ থেকে মুক্তি পায় এবং কয়েক মাস পরে পণ্যগুলি বাজারে ফিরে আসে। হালদিরামসের প্রতিষ্ঠাতা আগরওয়াল পরিবার ব্র্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে পারিবারিক কলহ এবং আইনি বিরোধে জড়িত। এই দ্বন্দ্বগুলি জটিল আদালতের লড়াইয়ের দিকে পরিচালিত করেছে, যা কোম্পানির বৃদ্ধির মধ্যে পরিবারের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে। 2022 সালের এপ্রিল মাসে একটি ভিডিও প্রকাশিত হয় যেখানে একজন প্রতিবেদক হালদিরামসের স্টোর ম্যানেজারকে উর্দুতে লেখা পণ্যের বিবরণ সম্পর্কে প্রশ্ন করছেন। প্রতিবেদক ইঙ্গিত দিয়েছিলেন যে নবরাত্রির সময় হিন্দু গ্রাহকদের বিভ্রান্ত করার জন্য উর্দু ব্যবহার করা হয়েছিল, তবে পরে স্পষ্ট করা হয়েছিল যে বিবরণগুলি উর্দুতে নয়, আরবি ভাষায় ছিল, কারণ কোম্পানিটি বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পণ্য রপ্তানি করে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দেয়। কেউ কেউ হালদিরামের পণ্য বয়কটের আহ্বান জানায়। হালদিরাম তার নাম এবং লোগোর জন্য ট্রেডমার্ক অধিকার নিশ্চিত করতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। 2024 সালে দিল্লি হাইকোর্ট কোম্পানির পক্ষে রায় দেয়, নিশ্চিত করে যে নাম এবং স্বতন্ত্র লাল ডিম্বাকৃতি লোগো 6 দশকেরও বেশি সময় ধরে ব্র্যান্ডের সাথে যুক্ত ছিল, যার ফলে তাদের ট্রেডমার্ক সুরক্ষা দেওয়া হয়। 2017 সালের সেপ্টেম্বরে শেষ হওয়া বছরে হালদিরামস 2 দশকেরও বেশি সময়ের পর দেশের বৃহত্তম স্ন্যাক্স কোম্পানি হিসেবে শীর্ষস্থান অর্জন করে। বিক্রির দিক থেকে পেপসিকোকে ছাড়িয়ে যায়। 2017 সালের সেপ্টেম্বরে হালদিরামের বিক্রি 4,224.80 কোটি টাকা, যেখানে পেপসিকোর বিক্রি ছিল মাত্র 3,990.70 কোটি টাকা। একই সময় হালদিরামের বাজার শেয়ার দ্রুত গতিতে প্রায় 30% বৃদ্ধি পেয়েছে, যা 2012 থেকে 16 সালে ছিল 10 থেকে 12%। এভাবেই হালদিরামস বিকানেরের ছোট দোকান থেকে বিশ্বের অন্যতম বিখ্যাত স্ন্যাক্স বিক্রেতা হয়ে উঠেছে। আজ হালদিরামের মূল্যায়ন $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং ব্যবসা 80টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। আগরওয়ালের 3 প্রজন্মের প্রচেষ্টার ফলে তাদের ছোট দোকানটি আজকের বৃহৎ ব্যবসায় রূপান্তরিত হয়েছে। এই গল্পটি ছিল ভুজিয়া একটি ব্র্যান্ড হালদিরাম সাম্রাজ্য গড়ে তোলার জন্য। হালদিরামের কার্যক্রমের সাথে পরিচিত ব্যক্তিদের মতে সম্মিলিত স্ন্যাক্স ব্যবসার ফিনান্সিয়াল ইয়ার 24 আয় 14,500 কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে, যার EBITDA 2300 থেকে 2,500 কোটি টাকা হবে। গত 5 বছরে ব্যবসায় 18% চক্রবৃদ্ধি হারে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। গড় EBITDA মার্জিন 14 থেকে 15%, যদিও গত বছর ফিনান্সিয়াল ইয়ার 23 সালে পণ্যের কম দাম এবং মূল্যবৃদ্ধির কারণে এটি 17 থেকে 18% উন্নীত হয়েছে। হালদিরামস উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। 2025 সালের মার্চ পর্যন্ত কোম্পানির মূল্য আনুমানিক $10 বিলিয়ন, প্রায় 82,000 কোটি টাকা। সিঙ্গাপুরের টেমাসেক হালদিরামসের 10% অংশীদারিত্ব অর্জনে সম্মত হলে এই মূল্যায়ন প্রতিষ্ঠিত হয়, যা কোম্পানির উল্লেখযোগ্য বাজার উপস্থিতি এবং বৃদ্ধির সম্ভাবনাকে প্রতিফলিত করে। হালদিরামের প্রতিষ্ঠাতা আগরওয়াল পরিবার ভারতের বিভিন্ন অঞ্চলে ব্র্যান্ডের কার্যক্রমকে বৈচিত্র্যময় করেছে, যার ফলে এর বিস্তৃত পরিসর বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ দিল্লির কার্যক্রম বার্ষিক প্রায় 5,000 কোটি আয় করে, যেখানে নাগপুর প্রায় 4,000 কোটি অবদান রাখে। এছাড়াও বিকাজির ব্র্যান্ডের অধীনে পরিচালিত বিকানের ইউনিটের মূল্য প্রায় 1,600 কোটি। 2024 সালে বার্কলেজ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুসারে হালদিরামস ভারতের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানি হিসেবে স্বীকৃতি পায়, যার মূল্যমান ছিল 63,000 কোটি টাকা। তবে বেসরকারি ইকুইটি সংস্থাগুলির সাথে সাম্প্রতিক আলোচনায় মূল্যায়নের ক্ষেত্রে মতবিরোধ দেখা দিয়েছে। উদাহরণস্বরূপ ব্ল্যাকস্টোন হালদিরামের মূল্যমান প্রায় $8 বিলিয়ন নির্ধারণ করেছে, যেখানে কোম্পানিটি $10 বিলিয়ন মূল্যায়ন চেয়েছিল, যার ফলে ব্ল্যাকস্টোন আলোচনা থেকে সরে আসে। আর বন্ধুরা, এটা তো তোমার জন্যই। বিকানিরে একটি সাধারণ শুরু থেকে ভারতের সবচেয়ে প্রিয় খাদ্য ব্র্যান্ডগুলির মধ্যে একটি হয়ে ওঠা পর্যন্ত হালদিরামস সত্যি গুণমান, ঐতিহ্য এবং উদ্ভাবনের চেতনার প্রতিনিধিত্ব করে। আপনি কি ভেলের মুচমুচে স্বাদের জন্য আকুল? পুরি, গোলাপ জামুনের মিষ্টি স্বাদ অথবা ভ্রমণের সময় ঝটপট নাস্তা খুঁজছেন? হালদিরামস সবার জন্য কিছু না কিছু আছে। তাই পরের বার যখন আপনি নাস্তার মেনু
মেজাজে থাকবেন অথবা আপনার বন্ধুদের সাথে কিছু সুস্বাদু ভারতীয় স্বাদ ভাগ করে নিতে চাইবেন, হলদিরামস সর্বদা আপনার ক্ষুধা মেটাতে প্রস্তুত। আর কে না জানে, আপনি হয়তো নতুন কোনো প্রিয় খাবার আবিষ্কার করতে পারেন। তোমার পছন্দের কোনটা? হলদিরামের পণ্যটি কি? নিচের মন্তব্যে আমাকে জানান। এবং যদি আপনি ভারতের অন্যতম আইকনিক খাদ্য ব্র্যান্ডের এই গভীর অনুসন্ধানটি উপভোগ করে থাকেন, তাহলে এই ধরনের আরো সুস্বাদু সামগ্রীর জন্য লাইক বোতামটি টিপতে, সাবস্ক্রাইব করতে এবং ঘন্টা বাজিয়ে দিতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত খাবার খেতে থাকুন, অন্বেষণ করতে থাকুন এবং সর্বদা নতুন অভিজ্ঞতার জন্য ক্ষুধার্ত থাকুন।